আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা সম্পর্কে আলোচনা করব। তো মুনাফার অলরেডি আমরা একটা পার্ট আপলোড দিছি যেখানে লাভ ক্ষতি অঙ্ক রিলেটেড ছিল। এই পার্টে আমরা মূলত মুনাফা সম্পর্কে আলোচনা করব। তো মুনাফার সহজ বাংলা হচ্ছে সুদ, যার ইংলিশ হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে। আর মুনাফা হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার হয়, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো ফার্স্টে আমরা দুইটা ডেফিনেশন এবং পার্থক্যটা বুঝবো, দেন আমরা সরল মুনাফা সম্পর্কে আলোচনা করব, তারপর আমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে। তো ফার্স্টে দেখো আমরা সরল সুদ কি জিনিস। সরল সুদ হচ্ছে তুমি ব্যাংকে যেই টাকা রাখবা, অর্থাৎ সেটাকে আমরা বলি মূলধন বা আসল, ওই টাকার উপরে প্রত্যেক বছর একই পরিমাণ সুদ দিবে, এটাই হচ্ছে সরল সুদ। মনে করো তুমি ব্যাংকে 10,000 টাকা রাখছো। কত হাজার টাকা? 10,000 টাকা রাখছো। এই টাকার উপরে এর উপর তোমার মনে করো 10% সুদ দিবে। কত পার্সেন্ট? 10%। অর্থাৎ এক বছরে 100 টাকায় 10 টাকা দিবে সুদ। তাহলে তুমি এক বছরে কত টাকা পাইবা 10,000 টাকায়? তাহলে দেখো 10% বের করার জন্য তুমি এই আসলের একবার আগে দশমিক দিয়ে দাও, কত হয়? 1,000 টাকা। তাহলে এখানে লেখো 1,000 টাকা। তার মানে তুমি 10,000 টাকার এক বছরে 10% সুদে তুমি পাচ্ছ 1,000 টাকা। তাহলে দ্বিতীয় বছর তুমি কত পাইবা? দ্বিতীয় বছর আরও তুমি পাইবা 1,000। ঠিক আছে। তৃতীয় বছর তুমি কত পাইবা? তুমি পাইবা আরও 1,000 টাকা। এইভাবে প্রত্যেক বছর একই পরিমাণ সুদ তুমি পাইতে থাকবে 1,000 1,000 করে। ঠিক আছে। এখন আসো আমরা বোঝার ট্রাই করি চক্রবৃদ্ধি সুদটা কি। চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে প্রথম বছর তোমাকে সরল সুদ দিবে, তারপরে ওই সরল সুদটা আসলের সাথে যুক্ত হয়ে পরের বছর আবার সেই টাকার উপরে সুদ হবে। আসো বুঝতে হয়তো তোমাদের একটু কষ্ট হচ্ছে, আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝার ট্রাই করি। মনে করো এখানে তুমি 10% চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা ব্যাংকে রাখছো। 10,000 টাকা, ঠিক আছে। এর 10%, এর 10%, তাহলে কত? একবার আগে আমরা দশমিক দিয়ে দিই, কত হয়? 1,000 টাকা। 1,000 টাকা। ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম বছরের সরল সুদ যেই টাকা, অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদও ওই টাকাই হয়। ঠিক আছে। কিন্তু দ্বিতীয় বছরে যা চেঞ্জ হয়ে যায়। দ্বিতীয় বছরে কেমন হয় দেখো, দ্বিতীয় বছরেরটা হবে এই সুদটা অ্যাকচুয়ালি এই টাকার সাথে যুক্ত হয়ে তার উপর আবার সুদ হবে। তাহলে দ্বিতীয় বছরের মূলধন, দ্বিতীয় বছরের জন্য মূলধন, বছরের জন্য মূলধন, মূলধন। ঠিক আছে। কত হবে? আগে ছিল 10,000, এখন আরও যুক্ত হবে 1,000, মোট হচ্ছে 10,000 যোগ 1,000। ঠিক আছে। টাকা ইন টোটাল হচ্ছে 11,000 টাকা। ঠিক আছে। 11,000 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য মূলধন। প্রথম বছরের জন্য মূলধন ছিল কত বা আসল ছিল কত বা তুমি ব্যাংকে রাখছো কত? অ্যাকচুয়ালি ব্যাংকে যেটা রাখো বা যেটার উপর অ্যাকচুয়ালি সুদ হিসাব করা হয় সেই টাকাটাকেই বলি আমরা আসল অথবা মূলধন। ঠিক আছে। তো দেখো দ্বিতীয় বছরের জন্য মূলধন কোনটা? এইটা প্রথম বছরের আসল, তারপরে প্রথম বছরের উপরে যেই মুনাফা পাওয়া গেছে এই দুইটা যোগ করে হবে দ্বিতীয় বছরের জন্য মূলধন, এবং এটার উপরে এবার হচ্ছে যে কি মুনাফা হিসেব করা হবে দ্বিতীয় বছরের জন্য। তাহলে এত টাকার কত পার্সেন্ট? 10%। তাহলে এবার 10% নাও, একবার আগে দশমিক দাও, কত টাকা পাচ্ছ? 1,100 টাকা। 1,100 টাকা। এখানের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, এখানে আমরা কি 2 বছরে পাইছি সুদ পাইছি মোট 2 বছরের মোট সুদ কত টাকা পাইছি? 1,000 1,000 2,000। আর এখানে 2 বছরে আমরা মোট সুদ পাইছি কত টাকা? প্রথম বছরে পাইছি 1,000 টাকা, হ্যাঁ। আর দ্বিতীয় বছরে সুদ পাইছি কত টাকা? 1,100 টাকা। তাহলে ইন টোটাল 2 বছরে আমরা সুদ পাইছি 2,100 টাকা, আর সরল সুদ 2 বছরে পাইছি 2,000 টাকা। তাহলে ডিফারেন্সটা কি বুঝতেছো? তার মানে চক্রবৃদ্ধি মুনাফায় তোমার সুদটা ক্রমাগত বাড়তেই থাকবে, আর সরল মুনাফায় যতই সময় যাক না কেন ততই এই পরিমাণটা ফিক্সডই থাকবে। প্রথমে যেই সুদ দিছে প্রত্যেক বছর ওই একই পরিমাণ সুদ দিবে, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে এটা ক্রমাগত বাড়তে থাকবে। এবার দেখো তৃতীয় বছর কোন টাকার উপরে সুদ দিবে? তৃতীয় বছরের জন্য মূলধন। তাহলে তৃতীয় বছরের জন্য মূলধন হবে কোনটা? কোন টাকার উপর অ্যাকচুয়ালি সুদ গণনা করা হবে? সেটা হবে এইটা।
যে দেখো দ্বিতীয় বছরে যেই মূলধন ছিল কত টাকা, 11,000 টাকা, 11,000 টাকা, এটার সাথে যুক্ত হবে এই দ্বিতীয় বছরের মুনাফা কত, 1100 টাকা, 1100 টাকা। ঠিক আছে, এইবার এইটার উপরে হচ্ছে যা এই টাকার উপরে এখন তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করা হবে, তাহলে কত হয়, তাহলে হয় 12,100, 12,100। এইবার এই টাকার উপর হচ্ছে অ্যাকচুয়ালি তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করা হবে। তো এর 10% যদি তুমি নাও, অ্যাকচুয়ালি একবার আগে দশমিক দিলে কত হয়, 1210 টাকা হয়ে যায়। ঠিক আছে, তাহলে তৃতীয় বছরের সুদ 1210 টাকা। তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1,000 টাকা, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে 1100 টাকা, তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফা হয়ে যাচ্ছে কত, 1210 টাকা। তো চক্রবৃদ্ধি মুনাফাটা এইভাবে ক্রমাগত বাড়তে থাকবে, যেহেতু এটা সুদেরও সুদ হয়। ঠিক আছে, এই জন্য এটা ক্রমাগত বাড়তে থাকে। আর সরল মুনাফাটা সিম্পলি সেটা হচ্ছে প্রত্যেক বছর একই পরিমাণ সুদ থাকবে। তো আশা করি দুইটার ডেফিনেশন এবং পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। আসো আমরা এখন সরল মুনাফার যে সূত্র আছে আই ইকুয়ালস টু পি আর এন সেটা প্রুফ করব, দেন আমরা এই সরল মুনাফা রিলেটেড কিছু অঙ্ক করব। তো বন্ধুরা আমরা এখন কিছু টার্ম সম্পর্কে ধারণা নিব। যেমন ধরো হচ্ছে মূলধন বা আসল। তো মূলধন বা আসল কাকে বলে, অ্যাকচুয়ালি যেই টাকার উপরে মুনাফা হিসেব করা হয় সেটা কি বলে, মূলধন বা আসল। যেমন আমরা একটু আগে এক্সাম্পলে দেখছি 10,000 টাকার উপরে 10% সুদ হিসেব করা হয়েছে, রাইট। তো ওই 10,000 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি মূলধন বা আসল। এটার ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল। তাই এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবার হচ্ছে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা। এটা বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি 100 টাকার এক বছরে যেই মুনাফা বা সুদ হিসেব করা হয় সেটাই হচ্ছে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা। এটার ইংলিশ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। এই জন্য এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু প্রথম অক্ষরটা আর। আচ্ছা, সময়, যেই সময় যাবত মুনাফা হিসেব করা হয় সেটাকে বলে সময় বা সময়কাল। আর এটার ইংলিশ হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স। ঠিক আছে, এই জন্য এই সময়কে অ্যাকচুয়ালি এন দ্বারা প্রকাশ করা হয়। আর মুনাফা আসল, মুনাফা আসল মানে হচ্ছে অ্যাকচুয়ালি মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল। ঠিক আছে, আর এটার ইংলিশ হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, অ্যামাউন্ট। আর এই টোটাল অ্যামাউন্ট থেকে, যেহেতু অ্যামাউন্টের প্রথম অক্ষরে সেই এ দ্বারা এই মুনাফা আসলকে ধরা হয়। ঠিক আছে, আর যেহেতু এখানে সরল মুনাফা, মুনাফার ইংলিশ হচ্ছে ইন্টারেস্ট, এই জন্য অ্যাকচুয়ালি এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফাকে, সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এখন আমরা একটা ম্যাথ সলভ করব, আর এই সলভ থেকেই আই ইকুয়ালস টু পি আর এন এই সূত্রকে প্রুফ করব। তোমরা খেয়াল করো, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 6 বছরের মুনাফা কত। ঠিক আছে, তাহলে এখানে মুনাফার হারটা আছে কত টাকা, 10 টাকা, অর্থাৎ 100 টাকা এক বছরে 10 টাকা, সেখানে 5,000 টাকার 6 বছরের মুনাফাটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখি 100 টাকার এক বছরে, যেহেতু বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা। ঠিক আছে, তার মানে 100 টাকার এক বছরে মুনাফা, মুনাফা হচ্ছে অ্যাকচুয়ালি কত টাকা, 10 টাকা, 10 টাকা। তাহলে 1 টাকার এক বছরে মুনাফা হচ্ছে, আরও কম হবে না বেশি হবে, ডেফিনেটলি কম হবে। 100 টাকার এক বছরে মুনাফা 10 টাকা, তাহলে 1 টাকার এক বছরে মুনাফা আরও কম, কম হলে কি হয়, ভাগ হয় এত টাকা। ঠিক আছে, তারপরে একটু খেয়াল করো, তারপর আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং 5,000 টাকার, 5,000 টাকার এক বছরে মুনাফা হবে আরও বেশি। ঠিক আছে, 1 টাকা যদি এক বছরে মুনাফা হয়, তাহলে 5,000 টাকায় এক বছরে আরও বেশি টাকা মুনাফা হবে। তার মানে হবে 10/100 ইন্টু 5,000। ঠিক আছে, টাকা।
তারপরে দেখো, সুতরাং 5,000 টাকার 6 বছরে, এটা তো 1 বছরে ছিল, বের করতে হবে 6 বছরেরটা, 6 বছরের মুনাফা। তাহলে 1 বছরে যদি মুনাফা এত হয়, 6 বছরে তো আরও বেশি, ঠিক আছে, তাহলে সেটাও গুণ হবে। তাহলে 10/100 ইন্টু 5,000 ইন্টু 6 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করলে অবশ্যই হিসেবটা পেয়ে যাব। তবে আমাদের মেইন টার্গেট হচ্ছে মুনাফার যে সূত্রটা, অর্থাৎ আই ইকুয়ালস টু যে পি আর এন, এইটা নির্ণয় করা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এটা কত, 5,000 টাকার 6 বছরের মুনাফা নাকি। তাহলে এখানে আমরা যেটা ক্যালকুলেট করে পাবো সেটা কি অ্যাকচুয়ালি এই মুনাফাটা পাবো না? ওকে, তাহলে মুনাফা সমান আই, ঠিক আছে। এখন দেখো, এই যে 10/100 অর্থাৎ 100-র ভিতরে 10, এটি তো মুনাফার হার। 100 টাকায় কত টাকা 1 বছরে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখলাম আর ইন্টু এই যে 5,000, এই 5,000 কি ছিল? 5,000 ছিল আসল, এই টাকার উপরে অ্যাকচুয়ালি মুনাফা গণনা করা হইতো। তাহলে এটা হচ্ছে পি ইন্টু এটা কি ছিল? এটা ছিল অ্যাকচুয়ালি সময়, কত বছর রাখা হয়েছে টাকাটা? 6 বছর, তার মানে এন। অর্থাৎ দেখো, আমরা যদি এখানে গুণ করি তাহলে পাচ্ছি কি, আই ইকুয়ালস টু পি আর এন, ঠিক আছে। আর যদি আমরা এখান দিয়ে এইটার মাধ্যমে হিসেব করি, এখানে কত পাবো? এই 100 আর এটাকে কাটা দিলে হয়ে যাবে 50। তাহলে 10 দ্বারা 50কে গুণ করলে 500, 500কে 6 দ্বারা গুণ করলে 5 6 30, 3,000 টাকা হয়ে যেত, 3,000 টাকা, ঠিক আছে। তো আমরা সূত্রটা বুঝতে পারছি কিভাবে আসছে। এই ধরনের অঙ্ককে অ্যাকচুয়ালি আমরা আই ইকুয়ালস টু পি আর এন দ্বারা করতে পারি। তবে এইটা দ্বারা প্রকাশ করে আমাদের লাভ হলো কি? লাভ হলো এইটা, আমরা যদি এখান থেকে যে কোনো 2টা 3টা জানি, আরেকটা বের করতে পারবো। এখানে চলক মোট কয়টা? 4টা। একটা মুনাফা, একটা হচ্ছে আসল, একটা মুনাফার হার, আর একটা হচ্ছে সময়। তো আমরা যে কোনো 3টা জানলে একটা বের করতে পারবো। যদি আসল, মুনাফার হার আর সময় জানি, তাহলে মুনাফা ইজিলি বের করতে পারবো। অথবা মুনাফা, আসল, মুনাফার হার যদি জানি তাহলে সময় বের করতে পারবো। অথবা মুনাফা, আসল, সময় জানলে মুনাফার হার বের করতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা মুনাফার হারটা বের করতে চাই, তাহলে কি করব? তাহলে অ্যাকচুয়ালি এই পাশে আছে আই, আর এখানে আমরা যেহেতু আটটা বের করতে চাই, তাহলে পি আর এন, আর এর সাথে কি আকার আছে? গুণ আকারে। তাহলে এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এই পাশে এসে কি আকার হয়ে যাবে? ভাগাকার, অর্থাৎ নিচে চলে আসবে। তখন এরকম হবে যে আর ইকুয়ালস টু আই বাই পি এন, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো একটা বের করতে বললে সেটাকে এক পাশে রাখবো, আর বাকি সব অপর পাশে নিয়ে নিব, দেন মান বসে হিসেব করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা চিন্তা করতে পারি। কিন্তু তুমি এই ধরনের ইজি অঙ্কগুলা মুখে মুখেও হিসেব করতে পারো। তুমি একটু খেয়াল করো তো, যেহেতু বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, ঠিক আছে, তাহলে চিন্তা করো 100 টাকার 1 বছরে 10 টাকা, হ্যাঁ, তাহলে 1,000 টাকার 1 বছরে কয় টাকা? 100 টাকা, ঠিক আছে। 1,000 টাকায় হবে কত? 1 বছরে 100 টাকা। তাহলে 5,000 টাকায় কত? 5,000 টাকায় 500 টাকা। 100 টাকার 1 বছরে 10 টাকা, তাহলে 1,000 টাকার 1 বছরে কত টাকা? 100 টাকা। তাহলে 5,000 টাকায় কত? 500 টাকা। তাহলে 1 বছরে 500 টাকা, তাহলে 6 বছরে কত? 3,000 টাকা, ঠিক আছে। এটা কিন্তু মুখে মুখে এইভাবে হিসেব করা যায়। অথবা আরও দ্রুত যদি করতে চাও, শর্টকাট, যেটাকে এমসিকিউর জন্য, তাহলে তুমি কি করবা? তুমি এই যে আসল টাকাটা আছে, এটার কত পার্সেন্ট বলছে? এটার বলছে 10%। এই যে বার্ষিক শতকরা মুনাফা, এটা 10% বের করবা। 10% বের করার ট্রিক্সটা কি? এই যে আসলের 1 ঘর আগে দশমিক দিয়ে দিবা। তাহলে কত হয়েছে? 500। এটা পাইছো কয় বছরের? 1 বছরের। বের করতে হবে কয় বছরের? 6 বছরের। তাহলে দেখো 6 দ্বারা 5কে গুণ করলে কত হয়? 5 6 30। আর এখানে আছে 2টা শূন্য, বসায় দাও, ঠিক আছে। কত টাকা? 3,000 টাকা। এটা এইভাবে ইজিলিও তুমি দ্রুত করতে পারো। তো বন্ধুরা একটু খেয়াল করো, এটাকে আমরা সূত্রের মাধ্যমে করতে চাই। শতকরা বার্ষিক 8.5 টাকা, অর্থাৎ 8 সমস্ত 2 এর 1 টাকা মুনাফায় 5,000 টাকার 5 বছরের মুনাফা কত, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো কি আছে? মুনাফার হার, মুনাফার হার, আর ইজ ইকুয়ালস টু কত? 8 সমস্ত
2 এর 1%। এই পার্সেন্টটা কোত্থেকে আসবে? এই যে শতকরা বলছে না, শতকরার কারণে এখানে পার্সেন্টটা আসবে। ঠিক আছে, ওকে। তো এখানে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে লিখতে পারি। দেখো কিভাবে, 8 × 16, 16 সাথে 1 যোগ করলে কত হবে? 17। আর নিচের 2 ঠিক থাকবে, এত পার্সেন্ট। এবং এই পার্সেন্টকে যদি আমরা উঠে দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? নিচে একটা 100 দ্বারা গুণ করে দিতে হবে। ঠিক আছে, ওকে। তা 100 দ্বারা দিলাম গুণ করে, দেন এখান থেকে পার্সেন্টেজটা উঠে যাবে। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 17, আর 2 দ্বারা 100কে গুণ করলে হচ্ছে অ্যাকচুয়ালি 200। ঠিক আছে, ওকে। এবার এরপরে দেখো আমাদের আসল আছে কত টাকা। আসল বা মূলধন সেটাও লিখতে পারো, পি ইজ ইকুয়ালস টু 5000 টাকা। ঠিক আছে, আচ্ছা। তারপরে কত বছর রাখা হবে? সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি 5 বছর। ঠিক আছে, ওকে। এবার আমাদের জানতে চাইছি কি? মুনাফা। তাহলে সুতরাং মুনাফা আই ইজ ইকুয়ালস টু পি আর এন। সুতরাং আই ইজ ইকুয়ালস টু পি আর এন। তাহলে পি কত? পি হচ্ছে 5000 টাকা। ঠিক আছে, ইন্টু আর কত? আর হচ্ছে তোমার এই যে 17/200। ঠিক আছে, ইন্টু তারপরে তুমি দেখো তোমার হচ্ছে যে অ্যাকচুয়ালি সময়টা কত? 5। ঠিক আছে, দেন তুমি এবার ক্যালকুলেটরে উপরে সবগুলা গুণ করে দিবা। উপরে সবগুলা গুণ করে দিতে পারো, অথবা কাটাকাটি চাইলে করতে পারো। এই 2 শূন্যে এই 2 শূন্যে কাটতে পারো। 2 দ্বারা যদি এটাকে কাটা দাও, 25 দ্বিগুণা 50। দেন 3টাকে উপরে গুণ করতে পারো। 5 25-এ কত হয়? 125। 125কে 17 দ্বারা গুণ করলে কত হয়? 17, আর ওখানে হচ্ছে যে তোমার 400। ঠিক আছে, 2125। ঠিক আছে, তাহলে এত টাকা। তুমি অ্যাকচুয়ালি এটা উপরের সংখ্যাগুলোকে গুণ করবা ক্যালকুলেটরে, আর নিচের সংখ্যাটা দিয়ে জাস্ট ভাগ করে দিবা, তাহলে সেটি হয়ে যাবে তোমার মুনাফা। তো তুমি এইভাবে মুনাফা ইজিলি বের করতে পারো। আসো আরও একটা প্রবলেম আমরা এখান থেকে দেখি। তো বন্ধুরা পরেরটা দেখো, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে শতকরা বার্ষিক কত মুনাফায়, তার মানে তোমাকে মুনাফার হার অর্থাৎ আর এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তাহলে তুমি এখানে লিখো যে অ্যাকচুয়ালি আসলটা আছে কত? তোমার আসলটা আছে 3000 টাকা। ঠিক আছে, 3000 টাকা। তারপরে তোমার দেখো সময়টা আছে কত বছর? 5 বছর। ঠিক আছে, ওকে। দেন দেখো এখানে মুনাফা আছে কত? মুনাফা আছে 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা। আচ্ছা, এখন তোমাকে বের করতে বলছি কি? মুনাফার হার। সুতরাং মুনাফার হার আর হলে আমরা লিখতে পারি, সুতরাং আর এটা সূত্রটা একত্রে লিখবা যে আর ইকুয়ালস টু আই ইন্টু 100। ঠিক আছে, ডিভাইডেড বাই পি এন। আসলে তুমি যদি এই যে আই ইকুয়ালস টু পি আর এন থেকে বের করতে যাও এটাকে পি আর এন, সেখান থেকে তুমি আর এর ভ্যালুটা পাইবা কি? আর এর ভ্যালুটা পাইবা এই যে পি আর এনকে যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে তুমি পাইবা আই ডিভাইডেড বাই পি এন। তাহলে এখানে 100 এলো কই থেকে? 100 আসার কারণ হচ্ছে এই যে এটার সাথে আমরা পার্সেন্টেজ যুক্ত করছি। ঠিক আছে, এই জন্য উপরে 100 দ্বারা গুণ করে দিলাম। এটা তুমি যদি না করো তাহলে শেষ হয়ে যায় অ্যাটলিস্ট এই পার্সেন্টেজে নেওয়ার জন্য মুনাফার হারকে তোমাকে শেষ এরকম 100 দ্বারা গুণ করা লাগবে। সেজন্য আমরা এটা আগেই করে দিয়েছি। আগে করলে লাভ কি? ক্যালকুলেশন করতে তোমার সহজ হবে, ওখানে যে আর আলাদা এক্সট্রা ক্যালকুলেশন করা লাগবে না। ঠিক আছে, তো সবসময় তুমি মুনাফার হারের ইয়াটা এইভাবে দিবা। ওকে, এবার তুমি ভ্যালু বসায়া ক্যালকুলেট করো। তাহলে আই এর ভ্যালু আছে কত? 1500 ইন্টু 100 ডিভাইডেড বাই পি আছে কত? 3000 ইন্টু এন আছে কত? 5। আচ্ছা, তারপর এটার সাথে থাকবে পার্সেন্টেজ। তুমি চাইলে এই দুইটা গুণ করে এইটা দ্বারা ভাগও করতে পারো, এই দুইটার গুণফল দ্বারা। অথবা যদি কাটাকাটি করতে চাও তাহলে এই 2 শূন্যে এই 2 শূন্যে বাদ করে দাও। তারপরে এই শূন্যে বাদ করে দাও। দেখো এই 3 দ্বারা এটাকে কাটো, 3 পাশে 15, আর এই শূন্য উপরে বসাও।
তারপর আছে 5, 5 দ্বারা এটাকে কাটো, 5 10 50, তাহলে কত থাকলো 10%। তাহলে নির্ণয় মুনাফার হার আর ইজ ইকুয়ালস টু 10%। ঠিক আছে, এইভাবে তোমাকে এই সূত্র থেকে যে কোনো তিনটা দিয়ে যদি আরেকটা বের করতে বলে, আশা করি এখন তুমি বের করতে পারবা। তো বন্ধুরা, পরের প্রবলেম দেখো, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা, অর্থাৎ মুনাফার আসল একত্রে হচ্ছে 5,500 টাকা। মুনাফা আসলের 8-এর 3 অংশ হলে, তার মানে আসলটা যদি 80 টাকা হয় তাহলে মুনাফাটা হবে 30 টাকা। ঠিক আছে, এরকম আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এখানে খেয়াল করো, যেহেতু মুনাফা আসল দেওয়া আছে, এখান থেকে আসলটা তুমি বের করতে পারবা। তার কারণ হচ্ছে এখানে মুনাফা আসলের আরেকটা সম্পর্কও দেওয়া আছে। দেন তোমাকে বের করতে হবে মুনাফার হার, আর মুনাফার হার বের করার জন্য অবশ্যই সূত্র কোনটা, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি এন সমান ইন্টু 100%, রাইট? তো এইটার জন্য তোমার লাগবে আই, পি, এন, আর 100 তো কনস্ট্যান্টই, তাহলে এন এর ভ্যালু অলরেডি দেওয়া আছে, লাগবে তোমার আই আর পি। আর পি যদি এই কন্ডিশন থেকে তুমি বের করতে পারো, তাহলে এই মুনাফা আসল থেকে যদি তুমি পি বাদ দিয়ে দাও, অর্থাৎ আসল বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে, মুনাফা থাকবে। তার মানে আই এর ভ্যালু তুমি জানতে পারবা। তো আসল কিভাবে তুমি স্টার্ট করবে একটু খেয়াল করো। আমরা জানি, ঠিক আছে, কি জানি, মুনাফা যোগ আসল, অর্থাৎ আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা সমান হচ্ছে কত, মুনাফা আসল। হ্যাঁ, মুনাফা আসল। ঠিক আছে, মুনাফা আসল মানে তো মুনাফা যোগ আসল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আসলকে পি ধরে পি প্লাস, তারপরে কথাটা কি বলছে দেখো, মুনাফাটা হচ্ছে আসলের এত অংশ, তার মানে মুনাফা হবে আসলের অর্থাৎ আসলটা কি ধরছি, পি, এর কত অংশ, 8-এর 3 অংশ। ঠিক আছে, সমান আমরা এখানে লিখবো মুনাফা আসল কত, 5,500। আমরা এখান দিয়ে লিখবো আসল পি ধরে, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো পি প্লাস, তারপরে দেখো এরটা কিন্তু অনেকটা গুণের মতো কাজ করে না, তাহলে পি দ্বারা 3কে গুণ করলে কত, 3 পি ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু 5,500। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটু লসাগু করি, তাহলে এটা নিচে আছে 1, 1 আর 8 লসাগু করলে হয় 8। তারপরে 1 দ্বারা 8কে ভাগ করলে 8, 8 দ্বারা যদি পি কে গুণ করি তাহলে পাবো 8p। তারপরে এই যোগের যোগ, দেন দেখো এই 8 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে কত পাবো, 1, 1 দ্বারা 3p কে গুণ করলে 3p। ঠিক আছে, ইকুয়ালস টু এই পাশে পাচ্ছি 5,500। ফাইন, দেন আমরা এখান থেকে লিখতে পারি যে যদি 8কে এই পাশে পাঠিয়ে দিই, এটা ভাগাকার আছে ওই পাশে পাঠাইলে যাবে গুণাকার। তাহলে দেখো 8p আর 3p যোগ করলে কত হয়, 11p, ইকুয়ালস টু এটা ওই পাশে চলে গেল, তাহলে 5,500 ইন্টু 8। ঠিক আছে, ওকে। দেন আমরা এখান থেকে p ইকুয়ালস টু লিখতে পারি 5,500 ইন্টু 8। এখানে এটা না গুণ করাটা ভালো, কারণ কাটাকাটি যদি করতে চাও, দেখো এই 11 এই পাশে পাঠিয়ে দাও। ঠিক আছে, যেহেতু পি এর সাথে গুণাকারে আছে 11, এই পাশে ভাগাকারে যাবে, তাহলে এবার কাটাকাটি দাও, 5 11 কত, 55, আর এই ডাবল শূন্য উপরে উঠে দাও। ঠিক আছে, দেন এখান থেকে তুমি একটু খেয়াল করো, 5 দ্বারা 8কে গুণ করো, কত হয়, 5 8 40, আর ডাবল শূন্য বসায় দাও। ঠিক আছে, তাহলে 4,000 টাকা। তার মানে আমরা আসল অলরেডি পেয়ে গেছি কত টাকা, 4,000 টাকার মতো। ঠিক আছে, তাহলে আসল যদি 4,000 টাকা পেয়ে যাই, তাহলে মুনাফা কত হবে, তাহলে সুতরাং আমরা এখান থেকে মুনাফাটাও বের করে ফেলতে পারি। মুনাফা আই ইকুয়ালস টু কত হবে, এই যে মুনাফা আসল ছিল 5,500, সেখান থেকে আমরা আসলটা বিয়োগ করে দিব, কত, 4,000 টাকা
সমান, দেখো এখান থেকে 5,500 থেকে যদি 4,000 টাকা বিয়োগ করে দিই তাহলে কত থাকবে? 1,500 টাকা। ঠিক আছে, এখন আমাদের দরকার আর, ডিরেক্টলি আর এর ফর্মুলা লিখবো, দেন মান বসাবো, হিসেব করব, অঙ্ক শেষ। মুনাফার হার, মুনাফার হার আর ইজ ইকুয়ালস টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি এন পার্সেন্ট। তাহলে কত হবে? আই পাইছি 1,500 ইন্টু 100 ডিভাইডেড বাই পি পাইছি কত? 4,000 ইন্টু এন পাইছি কত? 3%। তো এটা তুমি উপরে দুইটা গুণ করে নিচে দুইটা গুণ করে একটাকে আরেকটা দিয়ে ভাগ করতে পারো, আর চাইলে কাটাকাটি দিতে পারো। এই 2 শূন্যে এই 2 শূন্যে বাদ, ঠিক আছে। তারপরে এই শূন্যে বাদ, এটা দ্বারা এটাকে কাটা দিলে দেখো 5 এত, ঠিক আছে। তারপর কত থাকে? 50/4, ঠিক আছে, 50/4। তো এই 50/4কে যদি তুমি ক্যালকুলেটরে ভাগ করো বা এমনও করা যায়, তুমি দেখো যে এখান থেকে 4-এর সাথে কত গুণ করলে 50 বা 50-এর কাছাকাছি হয়। তাহলে এটা কাটা দাও, দেখো 4 দিয়ে 5কে কাটা যায় কয়বার? একবার। 4 একে 4, আর তারপরে এখানে থাকে কত? 1, পাশে বসাইলাম 0, কত হইলো? 10। 10কে 4 দিয়ে ভাগ করো, কত হয়? 4 দ্বিগুণা 8, থাকে হচ্ছে কত? 2। তাহলে 2 এর ভিতরে তো 4 দিয়ে ভাগ যায় না, এই কারণে এখানে দশমিক দিয়ে একটা 0 দাও। 20, 4 5 20, অর্থাৎ কত হচ্ছে? 12.5%, ঠিক আছে, 12.5%। তার মানে আসল হচ্ছে, নিম্ন আসল 4,000 টাকা ও মুনাফার হার 12.5%, ঠিক আছে। তোমরা পরেরটা দেখো, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ঠিক আছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমাদেরকে বের করতে বলছে। দেখো পণ্যটা পাইকারি বিক্রেতায় বিক্রি করেও 20% লাভ করছে, খুচরা বিক্রেতায় বিক্রি করেও 20% লাভ করছে, ঠিক আছে। এবং দেখো কি দেওয়া আছে? দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে। তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। তো ম্যাথমেটিক্স সলভ করার সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে যে তুমি দেখতে হবে কি দেওয়া আছে, কি বের করতে বলছে, ঠিক আছে। এখানে পাইকারি এবং খুচরা বিক্রেতার কত পার্সেন্ট লাভ হচ্ছে, সেই লাভের পার্সেন্টেজটা দেওয়া আছে। এবং এখানে আরেকটা আলাদা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, ঠিক আছে। আর এখান থেকে বের করতে হবে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। একটু খেয়াল করো, খুচরা বিক্রেতা এখানে যেই টাকায় সে কিনেছে, খুচরা বিক্রেতা, সেইটাই কিন্তু পাইকারি বিক্রেতার কী ছিল? বিক্রয় মূল্য ছিল, ঠিক আছে। খুচরা বিক্রেতা যেই টাকায় কিনেছে সেইটাই পাইকারি বিক্রেতার কী ছিল? বিক্রয় মূল্য ছিল, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করো, আমরা যদি এখান থেকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারি, যেহেতু তার বিক্রয় মূল্যটা দেওয়া আছে এবং তার লাভের পরিমাণটাও দেওয়া আছে, এখান থেকে আমরা তার ক্রয় মূল্যটা বের করব। সেই ক্রয় মূল্যটা হবে এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, আর সেই বিক্রয় মূল্য থেকেই আমরা তার ক্রয় মূল্যটা বের করতে পারবো। আসো কিভাবে বের করি দেখো। খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা 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 বিক্রেতার ক্ষেত্রে কি হচ্ছে? ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে, 20% লাভে আমরা সবসময় মাথায় রাখবো, ক্রয় মূল্যটা যদি স্পষ্ট না দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে 100 টাকা ধরে নিয়ে ক্যালকুলেট করতে পারি, বা তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, কোনো প্রবলেম নেই। বাট 100 ধরলে শতকরার ক্ষেত্রে হিসেব করতে সহজ হবে, ঠিক আছে। যখনই ক্রয় মূল্যটা দিবে না, 100%-এর তথ্য আসবে বা শতকরা রিলেটেড প্রবলেম আসবে, তখন তুমি ক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিয়ে ক্যালকুলেট করতে পারো। তো খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হবে।
100 টাকা। কেন? কারণ দেখো, যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সে 20% লাভে কত বিক্রি করতে হবে? তাহলে আরও 20 টাকা বেশি বিক্রি করতে হবে না? সেটাই তো হচ্ছে যে 120 হয়ে যাইব, ঠিক আছে? তো এখান থেকে দেখো, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? আরও কম, অর্থাৎ 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 576 ডিভাইডেড বাই 120 টাকা, ঠিক আছে? এই দুটাকে গুণ করে 120 দ্বারা ভাগ করলে তুমি যেটা পাইবা সেটা হচ্ছে 480 টাকা পাবা। অথবা তুমি যদি এখান থেকে কাটাকাটি দাও সেটাও করতে পারো, এই শূন্য কাটা, তারপরে এটাকে কাটা দাও, 3 দিয়া ইয়া দিয়ে কাটা দিলে কত হয়? 2 দিয়া 6, আর এটা কাটা দিলে 5, আবার এটাকে 6 দিয়ে কাটা দিলে কত হয় দেখো তো? এই যে 6 8 48, 6 নং 54, ঠিক আছে? 3 থাকে এখান থেকে, তারপরে এই 3 পাশে 6 বসালে 36, 636, 6, এই 96কে 5 দ্বারা গুণ করলে কত হয়? অ্যাকচুয়ালি 480 হয়, ঠিক আছে? তাহলে 480 টাকা আমরা অলরেডি এটা পাইছি কার? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা তো জানি, এখানে অবশ্যই এটা আমি বলি নেই যে আমরা যেটা বের করব সেটা ঐকিক নিয়মে রাখতে হয় ডান পাশে, আর যার সাপেক্ষে বের করব সেটা রাখতে হয় বাম পাশে। এই কারণে যেহেতু বিক্রয় মূল্যের সাপেক্ষে আমরা বিক্রয় মূল্যটা দেওয়া ছিল, বিক্রয় মূল্যের সাপেক্ষে আমরা ক্রয় মূল্য বের করব, এই কারণে বিক্রয় মূল্যটা বাম পাশে, ক্রয় মূল্যটা ডান পাশে রাখছি। আচ্ছা, আমরা এখান দিয়ে লিখতে পারি যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান, একটু ইয়ে হয়ে গেছে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, বিক্রেতার ক্রয় মূল্য। তোমরা একটু এটা লেখার ক্ষেত্রে সিনসিয়ার, একটু নিচের দিকে লিখবা, ঠিক আছে? সমান, এখানে আমরা লিখতে পারি কত? এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কত ছিল? 480 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার আমরা বিক্রয় মূল্যটা পেয়ে গেছি 480 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, বিক্রেতার জন্য, ক্রেতার ক্ষেত্রে কি লিখতে পারি? 20% লাভে বিক্রয় মূল্য কত? 120 টাকা হলে, সেও যেহেতু 20% লাভ করছে, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে? সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ডিভাইডেড বাই 120 টাকা। তাহলে এখানে দেখো, সুতরাং ক্রয় মূল্য কত টাকা? 480 টাকা। 480 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 ইন্টু 480 ডিভাইডেড বাই 120, শূন্য কাটা, 4 বারণ 48, ঠিক আছে? 4 দ্বারা 100কে গুণ করলে 400 টাকা। এই ম্যাথটার ক্ষেত্রে আরও শর্টকাট একটা নিয়ম আছে, সেটা দিয়ে করলেও রিটেনে হবে। সেটার জন্য আমাদেরকে একটা হালকা ট্রিক্স সম্পর্কে আগে জেনে নিতে হবে। সেটা হচ্ছে, তুমি যেই জিনিস, কোনো একটা জিনিস যেই টাকায় কিনো, অ্যাকচুয়ালি যে ক্রয় মূল্যটা থাকে সেই টাকাটা হচ্ছে তার 100%। অর্থাৎ তুমি মনে করো একটা জিনিস 550 টাকায় কিনছো, ঠিক আছে? ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা, তাহলে এটার 100% কিন্তু এইটাই। 100% মানে কি? এর 100%, তাহলে 550-এর 100%, 100% মানে কি? 100-র ভিতরে 100, আর 100-র মধ্যে 100 মানে কি? 100-র মধ্যে 100 মানে হচ্ছে 1। 100-র মধ্যে 100 মানে কি? 1। 100 কাটাকাটি করলে কত? 1 দ্বারা 550কে গুণ করলে তো 550 টাকাই হবে। তার মানে ক্রয় মূল্যের 100% মানে যেই টাকায় তুমি জিনিসটা কিনছো। যদি আমি বলি এটা ক্রয় মূল্যের 100%, ক্রয়
মূল্যের 100% সমান কত? সমান কিন্তু 550 টাকা। তাহলে ক্রয় মূল্যের 100% মানে যেই টাকা তুমি কিনছো অ্যাকচুয়ালি সেই টাকাটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে, তো এখানে একটু খেয়াল করো। প্রথমে আমরা যেহেতু এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রেতার ক্ষেত্রে ক্ষেত্রে দেখো ক্রয় মূল্যের কত পার্সেন্ট? ক্রয় মূল্যের 120% হবে, যেহেতু 20% লাভ করছে, ঠিক আছে? তার মানে ক্রয় মূল্যের 120%, 100% হচ্ছে ক্রয় মূল্যটা মেইনটা, যেহেতু আরও 20% সে লাভ করছে, তার মানে ইন টোটাল হয়ে যাবে কত? 120%। তাহলে ক্রয় মূল্যের 120% সমান কত টাকা? সমান কিন্তু এই যে এইটা 576 টাকা। এই যে সে যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এটা, আর সে 20% লাভ করছে, দ্যাটস ওয়াই সে 120% সমান এত টাকা বিক্রি করছে, ঠিক আছে? এত টাকা। তার মানে এখান থেকে আমরা বের করব ক্রয় মূল্যের 100%। তাহলে আগে 1% বের করে নিই, 576 ডিভাইডেড বাই 120 টাকা, সুতরাং ক্রয় মূল্যের 100%, ঠিক আছে? সমান হচ্ছে কত? 576 ইন্টু 120 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 120, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যদি এটা কাটাকাটি করি বা একসাথে গুণ করে দিই, তাহলে পাচ্ছি কত? 480। যেমন এটা কাটা, তাহলে এটা দিয়ে এটাকে কাটা দাও, 12 দিয়ে এটাকে কাটা দিলে কত? 4 12 48, থাকে কত? এখান থেকে থাকে হচ্ছে 9, 9 আর 6 96, 96কে 12 দ্বারা ভাগ করলে কত? 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, অর্থাৎ কত থাকে? 48। 48 দ্বারা 10কে গুণ করলে 480 টাকা, ঠিক আছে? আবার এবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বা বিক্রেতার জন্য দেখো কত? ক্রয় মূল্যের 120%, কেন? সেও তো 20% লাভ করছে, তাহলে 120% সমান কত হবে? সমান কিন্তু এইটাই হবে, কেন? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কি সমান হবে না? অর্থাৎ পাইকারি বিক্রেতা বিক্রয় করছে, খুচরা বিক্রেতা সেইটাকেই ক্রয় করছে, দ্যাটস এইটা হবে যা তার 120%, ঠিক আছে? সুতরাং ক্রয় মূল্যের 1% সমান কত? 480 ডিভাইডেড বাই 120 টাকা। তাহলে সুতরাং এখান থেকে ক্রয় মূল্যের 100% আমরা বের করে নিই, কত টাকা? তাহলে হবে এখানে 480 ইন্টু 100 ডিভাইডেড বাই 120 টাকা। তাহলে এখানে যদি আমরা কাটা দিই, এই যে 4 120-এ কত? 480, আর 4 দ্বারা 100কে গুণ করলে অ্যাকচুয়ালি হয়ে যাবে 400 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা ছিল কত? 400 টাকা, ঠিক আছে? আমরা ওইভাবে যদি না করতে চাই, এইভাবেও করতে পারি, এটা অনেক ইজি এবং দ্রুত করতে পারবা।